বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ধানমন্ডিতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা, মুজিব শতবর্ষ উদযাপনে নানা আনুষ্ঠানিকতা। বঙ্গবন্ধু শুধু বাংলাদেশের নন, ছিলেন পৃথিবীময় নিপীড়িত মানুষের মুক্তির দূত। মানবতার মুক্তি সাধন করে একটা বিশ্ব মানবের সমাজ করতে চেয়েছিলেন। সমগ্র বিশ্বের নিপীড়িত শোষিত মানুষের কণ্ঠস্বর হয়ে বঙ্গবন্ধু সমস্ত বিশ্ব নেতায় পরিণত করেছে। দেখছিলেন প্রধান শিরোনাম, সকালের সময়ের সঙ্গে আছে আমি ফারজানা মুমু। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে যোগ দিতে আজ ঢাকায় আসছেন মালদ্বীপের প্রেসিডেন্ট। বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। 27 মার্চ নরেন্দ্র মোদীর সফর ঘিরে সাতক্ষীরার শ্যামনগরের সাজরব, আয়োজন সফল করতে ব্যস্ত মাঠ প্রশাসন, গর্বিত স্থানীয়রা। সিঙ্গাপুর থেকে কাল সন্ধ্যায় দেশে আনা হবে বিএনপি নেতা মওদুদ আহমদের মরদেহ। শুক্রবার দাফন করা হবে নোয়াখালীতে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। সকালে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা। প্রথমে রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ এবং এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা শ্রদ্ধা জানান। এ সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করেন। এরপর শ্রদ্ধা জানান জাতীয় সংসদের স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী। পরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী এবং স্পিকারের দোয়া ও মোনাজাত করেন। এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন বঙ্গবন্ধু তনয়া এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা। পরিচালনায় যারা নেতৃত্বে রয়েছেন তারা সহ উপস্থিত সকলকে দেশ ও জাতির উন্নয়ন এবং সমৃদ্ধি ও বাস্তবায়ন বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর আয়োজনে যোগ দিতে কিছুক্ষণ পরে ঢাকায় অবতরণ করবেন মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি। এই মুহূর্তে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন রিপোর্টার দেবাশিস রায়। সরাসরি যাচ্ছি তার কাছে। দেবাশিস, বাংলাদেশ যে 10 দিন ব্যাপী আয়োজন করেছে সেই আয়োজনে যোগ দেওয়ার জন্য কিন্তু প্রথম যে অতিথি অর্থাৎ প্রথম যে রাষ্ট্রপ্রধান বাংলাদেশে অবতরণ করবেন তিনি মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি ইব্রাহিম মোহাম্মদ সোলি, এবং তাকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সব ধরনের প্রস্তুতি কিন্তু আমরা লক্ষ্য করছি যে শেষ হয়েছে। এরই মধ্যে তাকে অভ্যর্থনা জানানোর জন্য যে বিমানবন্দরের আনুষ্ঠানিকতা, বিশেষ করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ভিভিআইপি টার্মিনাল রয়েছে সেই টার্মিনালে কিন্তু সব ধরনের রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা যে প্রোটোকল মেনে করা হয় সেগুলো কিন্তু আমরা এখানে দেখছি যে প্রায় শেষ পর্যায়ে রয়েছে। এখানে আপনাদেরকে জানিয়ে রাখি যে মহামান্য রাষ্ট্রপতি যখন এখানে অবতরণ করবেন তাকে অভ্যর্থনা জানাবেন বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি আব্দুল হামিদ, এবং তারপরে কিন্তু তাকে গান স্যালুট দেওয়া হবে মালদ্বীপের রাষ্ট্রপতিকে, এবং সামরিক যে বিধি রয়েছে অর্থাৎ রাষ্ট্রীয় যে বিধি রয়েছে সেই বিধি অনুযায়ী কিন্তু তাকে রাষ্ট্রীয় সালাম জানানো হবে, এবং সালাম জানানোর পরে এখানে যে যারা বিশেষ করে মিনিস্টার্স লাইন বলা হয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে নির্দেশনা, সেই নির্দেশনা অনুযায়ী দু দেশের মিনিস্টার্স লাইনে বিশেষ করে তার সঙ্গেও যারা আসবেন সেই সফর সঙ্গীদের সঙ্গে কিন্তু পরিচিত হবার পালা রয়েছে, এবং তারপর পরে কিন্তু এই হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের এখানকার আনুষ্ঠানিকতা শেষ হবে। আপনাদেরকে জানিয়ে রাখি যে এখন পর্যন্ত যে সফরসূচি আমাদের হাতে রয়েছে এবং যেভাবেই সব তথ্যগুলো আমরা পেয়েছি সেই অনুযায়ী বলা চলে যে 8টা 20 মিনিট অর্থাৎ 8:30টার কিছু কাছাকাছি সময়ে মালদ্বীপের
মালদ্বীপের প্রেসিডেন্ট ঢাকায় অবতরণ করবেন এবং তাকে বরণ করে নেয়ার জন্য যে আনুষ্ঠানিকতা, বিশেষ করে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা, সেগুলো কিন্তু সব ধরনের প্রস্তুতি আমরা দেখছি যে এখানে শেষ হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে মুজিব শতবর্ষ এবং একই সঙ্গে সঙ্গে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীর যে 10 দিনের আয়োজন, সেই আয়োজনের জন্য কিন্তু ঢাকায় আসছেন বাংলাদেশের আমন্ত্রণে প্রতিবেশী 5 দেশের সরকার ও রাষ্ট্রপ্রধান। সেই বিশিষ্টজনদের বহরে কিন্তু প্রথম বাংলাদেশে পা রাখতে যাচ্ছেন ইব্রাহিম মোহাম্মদ সলিহ, মালদ্বীপের মহামান্য রাষ্ট্রপতি। এবং তার পরপরই কিন্তু আমরা যে সূচি পেয়েছি সেই সূচি অনুযায়ী আমরা বলতে পারি তার পরপরই আসবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী, তারপরে আসবেন নেপালের রাষ্ট্রপতি, তারপরে আসবেন ভুটানের প্রধানমন্ত্রী এবং তার সবশেষ আমরা 26 তারিখের যে সূচি পেয়েছি সেই সূচি অনুযায়ী বলা চলে যে নরেন্দ্র মোদী 26 তারিখে ঢাকায় আসবেন। এবং আপনাদেরকে জানিয়ে রাখি যে এখানকার আনুষ্ঠানিকতা শেষ হলে মালদ্বীপের প্রেসিডেন্ট শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য সাভারে যাবেন এবং সাভার থেকে ফিরে তিনি বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরেও যাবেন বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানানোর জন্য এবং বিকেলবেলা প্যারেড গ্রাউন্ডের যে মূল আনুষ্ঠানিকতা সেখানেও তিনি বিশেষ অতিথি হিসেবে যোগ দিবেন। তো এই ছিল এখানকার আনুষ্ঠানিকতার খবর। খুব সম্ভবত আর উনি অল্প কিছুক্ষণের মধ্যে নামবেন। এখানে নামলে পরে আমরা আবারও এখান থেকে বিস্তারিত আপনাদের জানাবো। তো এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এয়ারপোর্ট থেকে সবশেষ খবর। মোমো। মালদ্বীপের প্রেসিডেন্ট আসার সবশেষ খবর নিয়ে আমাদের সঙ্গে এতক্ষণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে যুক্ত হয়েছিলেন দেবাশিস রায়। নিহার রঞ্জন চক্রবর্তীর স্মৃতিচারণ নিয়ে একটি খবর থাকছে সংবাদে শেষাংশে, দেখার আমন্ত্রণ রইল। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ধানমন্ডি 32 নম্বরে জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রীয় অতিথিরা। সেখানে আছেন রিপোর্টার ফেরদৌস লিপি। সরাসরি চলে আছি তার কাছে। লিপি, মোমো, জানেন যে আজকে বাঙালি এবং বাংলাদেশ এক মহেন্দ্রক্ষণে অপেক্ষা করছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে। ইতিমধ্যে প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি 32-এ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন। এবং আপনি জানেন যে আজকে কিন্তু রাষ্ট্রীয়ভাবে এই দিবসটি পালনের জন্য বেশ কিছু উদ্যোগ নেওয়া হয়েছে এবং এখন 32-এ আমরা দেখছি যে সাধারণত দেখা যায় অন্যান্য বারে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির পরে সাধারণ মানুষদের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়, কিন্তু এবার বিদেশি অতিথিরা আসার কারণে এখনো পর্যন্ত কিন্তু সাধারণ মানুষকে শ্রদ্ধা জানানোর জন্য ধানমন্ডি 32 খুলে দেওয়া হয়নি। আর আপনাকে যদি বলি এখানকার আয়োজন সম্পর্কে, এখানে কিন্তু নিরাপত্তা বাহিনী, বিশেষ করে SSF এবং পুলিশ, র্যাব, এরা কিন্তু এই ভেন্যুটাকে এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে রেখেছে এবং নিরাপত্তার কয়েক স্তর কিন্তু এখানে নেওয়া হয়েছে। যেহেতু আপনি জানেন যে এখানে বেলা 10:30টার দিকে মালদ্বীপের প্রেসিডেন্ট আসার কথা, তিনি বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা দিবেন। তো এই কারণে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। তারপরও আমরা কিন্তু দেখছি আশেপাশে কিন্তু সাধারণ মানুষ অপেক্ষা করছে বাঙালিকে স্বাধীনতা নিয়ে আনার যেই সংগ্রামী নেতা, সেই মুক্তির মহানায়ক বঙ্গবন্ধুর যে জন্মশতবার্ষিকী, সেই বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। সাধারণ মানুষের বাইরেও আমরা দেখছি যে বিভিন্ন রাজনৈতিক এবং যে সাংস্কৃতিক সামাজিক সংগঠনগুলো আছে সেই সংগঠনগুলো কিন্তু পুষ্পস্তবক নিয়ে অপেক্ষা করছে যে তারা বঙ্গবন্ধুকে শ্রদ্ধা জানাবে। এবং আপনাকে যদি বলি যে মালদ্বীপের প্রেসিডেন্টের সময়সূচি, সেই সময়সূচি কিন্তু 10:30টার দিকে তিনি ধানমন্ডি 32-এ এসে পৌঁছাবেন, তারপরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানাবেন, পাশাপাশি 32-এ যেই বঙ্গবন্ধুর জাদুঘর আছে সেটি ঘুরে দেখবেন। তো মোমো, এই ছিল এখনো পর্যন্ত আমার কাছে এখান থেকে সর্বশেষ। জাতির পিতার প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন রাষ্ট্রীয় অতিথিরা, সে খবর জানাচ্ছিলেন এতক্ষণ ফেরদৌস লিপি। রাত 12:01 আতশবাজি ও ফানুস উড়িয়ে মুজিব শতবর্ষ উদযাপন শুরু করে আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। এদিকে বঙ্গবন্ধুর জন্ম শতবার্ষিকী উপলক্ষে বর্ণিল সাজে সেজেছে রাজধানী, করা হয়েছে মনোমুগ্ধকর আলোকসজ্জা। একই সঙ্গে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় এই উপলক্ষকে কেন্দ্র করে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে মহড়া চালিয়েছে পুলিশ ও র্যাব। মঙ্গলবার রাত 12:01 চোখ জোড়ানো আতশবাজি ও ফানুস উড়িয়ে মুজিব শতবর্ষের প্রথম ক্ষণটি উদযাপন করল আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠন। রাজধানীর কলাবাগান মাঠে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজন করে এ অনুষ্ঠান। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে বাংলাদেশ নামক এক দেশটি পৃথিবীর বুকে জন্ম হতো না। সারা দেশবাসী, আমাদের দেশের জনগণ সবাই এক উৎসব মুখর
পরিবেশ রয়েছে। ফানুস উড়িয়ে এবং আতশবাজি করে এবং কেক কাটার মধ্য দিয়ে এই অনুষ্ঠানটি উদ্বোধন করা হয়েছে। এদিকে লাল সবুজের রঙের এমন মন মাতানো আলোকসজ্জায় যেন ফুটে উঠেছে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত পতাকাটি। গুরুত্বপূর্ণ স্থাপনায় এই আলোর মেলা জানান দিচ্ছে জাতির জনকের নেতৃত্বে 5 দশক আগে হানাদার বাহিনীকে পরাজিত করে বিশ্ব মানচিত্রে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী বরণ করে নিতেই রাজধানীকে সাজানো হয়েছে এমন বর্ণিল সাজে। উৎসব ঘিরে সকল অনুষ্ঠানের নিরাপত্তা দিতে প্রস্তুত আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীও। 10 দিনব্যাপী বর্ণাঢ্য এই আয়োজনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা রুখে দিতে রাত দিন মহড়ায় ব্যস্ত র্যাব পুলিশ সদস্যরা। অনুষ্ঠানমালা চলাকালীন সময়ে কোনো প্রকার আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করার চেষ্টা করলে তা কঠোরভাবে মোকাবেলা করা হবে। রাজধানীকে বিভিন্ন পয়েন্টে ভাগ করে টহলে নেমেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। বিস্ফোরক শনাক্তকরণে বিভিন্ন ডিভাইসের পাশাপাশি রাখা হয়েছে ডগ স্কোয়াডও। এছাড়া গুরুত্বপূর্ণ স্থানে অস্থায়ী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশির মাধ্যমে নিরাপত্তা নিশ্চিতে সজাগ আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে চট্টগ্রামের ইশাখা নৌঘাটিতে চলছে নৌবাহিনীর শোভাযাত্রা। এই মুহূর্তে সেখানে আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। পার্থ। ধন্যবাদ। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে নৌবাহিনীর পক্ষ থেকে কিন্তু বর্ণাঢ্য র্যালির আয়োজন করা হয়েছে। সকালে নৌবাহিনীর ইশাখা ঘাটি থেকে কিন্তু এই র্যালিটি শুরু হয়। এই মুহূর্তে আপনারা দেখছেন র্যালিতে নৌবাহিনীর বিভিন্ন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ উদ্দীপন কর্মকর্তারা কিন্তু অংশগ্রহণ করেছে এবং নৌবাহিনীর সদস্য যারা রয়েছে সবাই কিন্তু র্যালিতে রয়েছে। সেক্ষেত্রে বর্ণাঢ্য এই র্যালিটি কিন্তু আপনারা দেখছেন বিশাল একটি র্যালি, বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন হাতে কিন্তু নৌবাহিনীর ইশাখা ঘাটি থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এই মুহূর্তে কিন্তু র্যালিটি যাচ্ছে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের যে ব্যানার ফেস্টুন প্লেকার্ড আছে সেখানে জাতির পিতার বঙ্গবন্ধুর বিভিন্ন ধরনের বাণী কিন্তু লেখা রয়েছে এবং নৌবাহিনীর যারা বাদ্যযন্ত্র দল রয়েছে তারা বাদ্যযন্ত্রের মাধ্যমে আসলে কিন্তু চট্টগ্রামের এই ইশাখা ঘাটি থেকে যে র্যালিটি শুরু হয়েছে তার মাধ্যমে কিন্তু এগিয়ে চলেছে এবং নৌবাহিনীর যারা বিভিন্ন পর্যায়ের সদস্যরা রয়েছেন তারা সবাই কিন্তু এই র্যালিতে অংশগ্রহণ করেছেন। গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় 1920 সালের 17 মার্চ জন্মগ্রহণ করেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 1942 সালে তিনি ম্যাট্রিক পাশ করেন। 1944 সালে কলকাতা ইসলামিয়া কলেজ থেকে তিনি আইএ পাশ করেন এবং 1947 সালে বিএ পাশ করেন। 1946 সালে ইসলামিয়া কলেজের ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নির্বাচিত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিভিন্ন আন্দোলনের ভূমিকার জন্য 1948 সাল থেকে বহুবার জাতির পিতাকে কিন্তু কারাবরণ করতে হয়েছে। সেক্ষেত্রে 1971 সালের 25 মার্চ জাতির পিতাকে আসলে গ্রেফতার করে নিয়ে যায় পাক হানাদার বাহিনী। এরপর 1975 সালের 15ই আগস্ট কিন্তু সপরিবারে আততায়ীদের হাতে নিহত হন জাতির পিতা শেখ মুজিবুর রহমান। আজকে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে সারা দেশে যে বর্ণাঢ্য আয়োজন রয়েছে, চট্টগ্রামেও কিন্তু বিভিন্ন বাহিনীর আয়োজনে নানা আয়োজন রয়েছে দিনব্যাপী। সেক্ষেত্রে আমরা দেখছি নৌবাহিনীর যারা সদস্যরা রয়েছেন তারা এই মুহূর্তে র্যালি শুরু করেছেন। সেটি ইশাখা ঘাটি থেকে শুরু হয়ে চট্টগ্রামের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে সেটি কিন্তু আবার নৌবাহিনীর ইশাখা ঘাটিতে যেয়েই কিন্তু র্যালিটি শেষ হবে। সেক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যানার ফেস্টুন প্লেকার্ড হাতে কিন্তু নৌবাহিনীর সদস্যরা এই র্যালিতে অংশগ্রহণ করেছে এবং বর্ণাঢ্য র্যালিটি দিনব্যাপী নানা আয়োজন রয়েছে। র্যালির মাধ্যমে আজকের মুজিব বর্ষের যে আয়োজন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর যে আয়োজন সেটি কিন্তু শুরু হয়েছে এবং দিনব্যাপী বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, আলোচনা সভা রয়েছে, এছাড়া সংগঠনের পক্ষ থেকে আরও নানা ধরনের অনুষ্ঠান রয়েছে। তো সেক্ষেত্রে কিছুক্ষণ আগে নৌবাহিনীর পক্ষ থেকে যে র্যালিটি শুরু হয়েছে সেটি কিন্তু এখনও চলছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটি নৌবাহিনীর ইশাখা ঘাটিতে যে আজকের বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যে র্যালির আয়োজন হয়েছে সেটি কিন্তু শেষ হবে। তো এই ছিল আমার কাছে এখনও পর্যন্ত চট্টগ্রামের ইশাখা ঘাটি এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। চট্টগ্রাম থেকে নৌবাহিনীর শোভাযাত্রার সবশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী পার্থপ্রতিম বিশ্বাস। মুজিব বর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর ঘিরে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে সাজ রব। 27 মার্চ তার সংক্ষিপ্ত সফরের সফল আয়োজনে শেষ মুহূর্তের কাজে ব্যস্ত প্রশাসন। নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। মমতাজ আহমেদ বাবির তথ্য ছবি নিয়ে রিপোর্ট।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মুজিব বর্ষ ও বাংলাদেশের সুবর্ণ জয়ন্তীতে বাংলাদেশে আগমনের পরদিন আগামী ২৭ মার্চ সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে আসছেন। তার আগমন উপলক্ষে মন্দির সহ শ্যামনগরকে নানাভাবে সাজাতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ঈশ্বরীপুরে সুবাহান বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে প্রস্তুত করা হচ্ছে ৩টি হেলিপ্যাড। এসএসএফ এর তত্ত্বাবধানে র্যাব, বিজিবি ও পুলিশ সহ প্রশাসনের সমন্বয়ে নিরাপত্তা বেষ্টনী দিয়ে মোড়ানো হচ্ছে পরিদর্শন এলাকা। ইতোমধ্যে র্যাবের মহাপরিচালক মন্দির এলাকা পরিদর্শন করেন। ভারতের প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে উৎসব মুখর হয়ে উঠেছে সাতক্ষীরা শ্যামনগর উপজেলা। সাতক্ষীরাবাসী অধীর আগ্রহে অপেক্ষা করছে তাকে স্বাগত জানানোর জন্য। অত্যন্ত উৎসব মুখর একটি পরিবেশ বিরাজ করছে। যশোরেশ্বরী কালী মন্দিরটি বিশেষ করে সনাতন ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত একটি পবিত্র একটি তীর্থস্থান। এর আগে অনেকেই আসছে এখানে ভ্রমণ করতে বা দেখতে, এবার আসছে আমাদের ভারত থেকে প্রধানমন্ত্রী, তিনি আসছেন, এটা আমাদের খুব আনন্দের বিষয়। সনাতন ধর্মাবলম্বীদের মতে দক্ষ রাজার কনিষ্ঠ কন্যার নাম ছিল সতীবালা। তিনি জন্ম থেকে মহাদেবের পূজারিণী ছিলেন। দক্ষ যজ্ঞে মহাদেবকে নিমন্ত্রণ না জানানোয় সতী দেহত্যাগ করেন। দুঃখ কষ্টে মহাদেব সতীকে নিয়ে তাণ্ডব নৃত্য করতে থাকেন। তখন দেবাদেব বিষ্ণুদেব এসে চক্রের মাধ্যমে সতীর দেহকে ৫১ টুকরা করে ফেলেন। সেই টুকরাগুলো যেখানে যেখানে পড়ে সেখানে একটি করে সতীপীঠ গড়ে ওঠে। তারই একটি রয়েছে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরে যশোরেশ্বরী কালী মন্দিরে। এটা আমাদের একটা তীর্থস্থান। বাংলাদেশে এরকম আরো 5টি তীর্থস্থান আছে। ভারতের প্রধানমন্ত্রী আসছেন, এটা গর্বের। সেজন্য সবার মধ্যে আনন্দের জোয়ার বইছে বলে জানালেন মন্দিরের পুরোহিত। মায়ের আশীর্বাদ মনে হয় ওনার পরে কিছু ২০ বছর হয়েছে, তা সব মিলিয়ে যশোরেশ্বরী এখন ঈশ্বরীপুর যশোরেশ্বরী দেবী মন্দিরে একটা আনন্দের রেওয়াজ বয়ে যাচ্ছে। হিন্দু মুসলমানের ভিতরে একই একটা আনন্দ প্রভাব বইছে। এই সফরকে সফল করতে সাতক্ষীরার ইতিহাস ঐতিহ্য তুলে ধরতে জেলা প্রশাসন দিনরাত কাজ করছে। নেওয়া হচ্ছে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। সর্বোচ্চ গুরুত্ব আরোপ করে এই বিষয়টিকে আমরা নিশ্চিত করছি এটির সৌন্দর্য বর্ধন করা, সাতক্ষীরা জেলাকে কিভাবে ফুটিয়ে তোলা যায়। এই ধরনের একজন অতিথি এই পর্যায়ে এই জায়গায় হয়তোবা লাইফ টাইমে একবার আসে। তা আমরা আশা করব যে আমরা সবাই মিলে একটি চমৎকার নিরাপত্তা ব্যবস্থা করে তুলে এই সফরটা সফল করে তুলতে পারব। জেলা সদর থেকে ৮০ কিলোমিটার দূরে শ্যামনগর উপজেলার ঈশ্বরীপুরের যশোরেশ্বরী কালী মন্দিরটি প্রায় ৩০০ বছর পুরনো। সময় সংবাদ, সাতক্ষীরা। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের মরদেহ কাল সন্ধ্যায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনার কথা রয়েছে। পরে তার মরদেহ রাখা হবে রাজধানীর গুলশানে ইউনাইটেড হাসপাতালের হিমঘরে। শুক্রবার সকালে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ব্যারিস্টার মওদুদের প্রথম জানাজা হওয়ার কথা রয়েছে। এরপর হাইকোর্ট প্রাঙ্গণ ও নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আরও ২ দফা জানাজা শেষে মওদুদ আহমদের মরদেহ নিয়ে যাওয়া হবে নোয়াখালীতে। সেখানে কোম্পানিগঞ্জ বঙ্গবন্ধু কলেজ মাঠে আরেক দফা জানাজা শেষে পারিবারিক কবরস্থানে বাবা মায়ের পাশে সমাহিত করা হবে মওদুদ আহমদকে। বুধবার বাংলাদেশ সময়ের সন্ধ্যা 6:30টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে মারা যান এই রাজনীতিবিদ।